আসসালামু আলাইকুম, কি খবর এসএসসি 25 ব্যাচের কমার্সিয়ানরা। তো তোমাদের অনেকেরই ফিনান্স নিয়ে ভীতি একটা কাজ করে যে ভাইয়া, অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করে যে ভাইয়া ফিনান্স নিয়ে আমার অনেক ভীতি কাজ করে, কিচ্ছু পড়া হয়নি। তো এই শেষ 2 মাসে আমি কিভাবে পড়লে এই শেষ 2 মাসে পড়েও আমার A+ পাওয়া পসিবল। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু টিপস দিব, কিছু স্ট্র্যাটেজি বলে দিব এবং কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, এক্স্যাক্টলি কী কী টপিক পড়তে হবে সেটা আজকের ভিডিওতে বলে দিব। তো ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখো, আমাদের হাতে কিন্তু 2 মাসের মতো সময় বাকি আছে। তোমাদের এপ্রিলে পরীক্ষা, এখন হচ্ছে জানুয়ারির অলমোস্ট ডান। তো আমি ধরে নিই ফেব্রুয়ারির মার্চ মাস তোমার বাকি আছে। হ্যাঁ, তো তোমার 1.5 মাসের মতো অ্যাকচুয়ালি বাকি আছে, কারণ লাস্ট 15টা দিন তোমার হচ্ছে রিভিশনের জন্য রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রিভিশন টাইম। তো তোমার এই 1.5 মাসটা তুমি কিভাবে কাজে লাগাবা। আর ফিনান্সে অনেকেরই দুর্বলতা কাজ করে, অনেকে ম্যাথ পারো না, অনেকে থিওরি লিখলে মার্ক ওঠে না। তো চলো আজকে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো দেখো, আমাদের ফাইন্যান্সের টোটাল চ্যাপ্টার আছে 13টা। হ্যাঁ, অর্থায়নের সূচনা থেকে শুরু করে একদম লাস্ট আছে কেন্দ্রীয় ব্যাংক। ওকে, তো 13টা চ্যাপ্টারের মধ্যে আমার অ্যান্সার করতে হবে কয়টা? 60টা। আমার সৃজনশীল থাকবে কয়টা? 11টা। ওকে, 11টা থাকবে। তো দেখো, আমার সিকিউ প্রিপারেশনটা আমার কিভাবে নিতে হবে। আমাদের সিকিউতে ক খ গ ঘ থাকে। তো ক খ ভিত্তিক প্রিপারেশনকে আমরা আলাদাভাবে নিব এবং গ ঘ ভিত্তিক প্রিপারেশনকে আমরা আলাদাভাবে নিব। এক একটার জন্য এক একটা স্ট্র্যাটেজি। দেখো, ক খ ভিত্তিক প্রিপারেশনের জন্য তোমরা নর্মালি যে টেক্সট বুক রিডিং পড়েছো, টেক্সট বুকটা তোমাদেরকে ভালো মতো পড়তে হবে এবং টেক্সট বুকে যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকের যে পার্টগুলো আছে সেগুলো আলাদা দাগানো থাকতে হবে। আমার সময় আমি বইভাবে দাগায় পড়তাম এবং যেখানে খ নাম্বারের জন্য মনে হতো এটা খ নাম্বারে আসতে পারে সেখানে খ লিখে রাখতাম, এবং ক নাম্বারে মনে হতো যেটা ক নাম্বার আসতে পারে ওখানে ক লিখে রাখতাম। তো এভাবে টেক্সট বুক বেসিস আমি প্রিপারেশন নিতাম। প্লাস হচ্ছে বোর্ডে কোন কোন ক এবং খ এ কোশ্চেন আসছে বোর্ডটা আমি একটু অ্যানালাইসিস করতাম। অ্যানালাইসিস করে দেখতাম ঘুরে ফিরে ওই 2টা বা 3টা কোশ্চেনই বেশি বেশি করে আসতেছে। তো যেমন অর্থায়ন বলতে কি বোঝো, অর্থায়ন কি, এই কোশ্চেনটা প্রায়ই আসে বা আসেই। অর্থায়ন চ্যাপ্টারটা থেকে এই কোশ্চেনটা আসে, অর্থায়ন বলতে কি বোঝো। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি কি, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি বলতে কি বুঝো, এটা খ নাম্বারে আসে। তো এইরকম কিছু কিছু কোশ্চেন তোমার বোর্ড যদি তুমি সলভ করো তাহলে তুমি বুঝে যাবা। তো এটার জন্য বিগত 3 বছরের কোশ্চেন বা অ্যাটলিস্ট মিনিমাম 2 বছরের কোশ্চেন যদি তুমি সলভ করো, মোর দ্যান আনাফ। দেখবা ঘুরে ঘুরে 5 বা 6টা টাইপের কোশ্চেনই তোমার ঘুরে ঘুরে ক খ ভিত্তিকের জন্য আসতেছে। এখন আমরা আসি মেইন পার্টে, গ এবং ঘ ভিত্তিক যে টপিকটা। হ্যাঁ, এটার জন্য আমাকে কনসেপ্টের উপর ফোকাস দিতে হবে যদি সেটা থিওরি বেসড চ্যাপ্টার হয়। যেমন চ্যাপ্টার 1, 2 কিন্তু থিওরি বেসড। অর্থায়নের ধারণা এবং অর্থায়নের উৎস, এটা কিন্তু তোমার থিওরি বেসড চ্যাপ্টার। তো এখানে তোমার কনসেপ্ট ক্লিয়ারের উপর ফোকাস দিতে হবে। ঠিক আছে, যেমন অর্থায়নের নীতি, কি কি নীতি আছে, অর্থায়নের নীতি কি কি, পোর্টফোলিও বৈচিত্র্যের নীতি আছে, তারল্য মুনাফা নীতি আছে। হ্যাঁ, তো এই যে নীতিগুলা 3 ধরনের নীতি, এই নীতি থেকে কিন্তু যে কোনো গ এবং ঘ একটা টপিক চলে আসতে পারে। তো এটার জন্য ফার্স্টে তোমাকে কনসেপ্ট ডেভেলপ করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা কোত্থেকে করবা? এটা টেক্সট বুক থেকে করবা। তারপরে এখন ম্যাথের ক্ষেত্রে কি করবা, যেমন অর্থের সময় মূল্য, মূলধনে আয় ব্যয় প্রাক্কলন, মূলধন ব্যয়, এই চ্যাপ্টারগুলো তো তোমার ম্যাথ বেসড। তো ম্যাথের জন্য আমার টাইপ বেসড ম্যাথ ফোকাস করতে হবে। ঠিক আছে, যেমন তোমার পিরিয়ডিক টেবিল আসে, তারপর অর্থের সময় মূল্য দিয়ে তোমাকে এক্সাম্পল দিই। অর্থের সময় মূল্যতে কি কি ধরনের তোমার ম্যাথ আসে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো, বর্তমান মূল্য নির্ণয় করো, হ্যাঁ, বা EIR নির্ণয় করো বা EAR নির্ণয় করো। এই কয়েকটা তোমার টাইপ। তো টাইপ বেস ম্যাথ তোমার প্র্যাকটিস করতে হবে। এখন আমরা আসি ইন ডিটেলসে যে তুমি কোন কোন চ্যাপ্টার পড়বা, কিভাবে পড়বে এবং ম্যাথগুলো তুমি কিভাবে ট্যাকেল দিবা। চলো দেখে নি। এখন দেখো, আমি তোমাদের ম্যাথ রিলেটেড চ্যাপ্টারগুলো সাজেশনস দিয়ে দিচ্ছি। প্রথমে কি করবা, ম্যাথ রিলেটেড চ্যাপ্টার কোনগুলো আছে? চ্যাপ্টার 3 অর্থের সময় মূল্য, চ্যাপ্টার 4 ঝুঁকি ও অনিশ্চয়তা, তাই না? চ্যাপ্টার 5 মূলধনে আয় ব্যয় প্রাক্কলন, চ্যাপ্টার 6 মূলধন ব্যয়। তো এই যে 4টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার কিন্তু ম্যাথ রিলেটেড চ্যাপ্টার। এখন ম্যাথ রিলেটেড চ্যাপ্টার আমরা 4টা স্টেপে সলভ করব বা 4টা স্টেপে শিখব। কি কি? 1 নাম্বার সূত্র নোট করব। কি করব? সূত্র নোট করব। চ্যাপ্টার 3 তোমার সূত্রের আলাদা খাতা থাকবে ফাইন্যান্সে। চ্যাপ্টার 3 কি কি সূত্র আছে ওগুলো নোট করে ফেলবা। 2 নম্বরের তোমার কাজ কি? 2 নম্বরের কাজ হচ্ছে বইয়ের যে উদাহরণটা আছে বইয়ের উদাহরণটা দেখবা। 3 নাম্বার কাজ কি? 3 নাম্বার কাজ হচ্ছে বইয়ে যে অনুশীলনীটা আছে এটা প্র্যাকটিস করবা। তোমার 4 নাম্বার কাজ কি এবং মোস্ট ইম্পর্টেন্ট কাজ কি? বোর্ড সলভ করা। হ্যাঁ,
বোর্ড সলভ করা। তো এখানে দেখো তোমার কয়েকটা বেসিসে কিন্তু তোমার ট্রেনিং হচ্ছে। তুমি যখন প্রথম দৌড়াও, প্রথমে কি তুমি একদম 100 কিলোমিটার বেগে দৌড়ায়, তোমার আস্তে আস্তে কিন্তু এই স্পিডটা ইনক্রিজ করো। তো এখানেও সেম, প্রথমে তোমার সূত্র নোট করতে হবে, উদাহরণ দেখতে হবে, এটা হচ্ছে তোমার ওয়ার্ম আপ। তারপর হচ্ছে তোমার প্র্যাকটিস পিরিয়ড, অনুশীলনী বোর্ড সলভ, অনুশীলনী বোর্ড সলভ। প্রত্যেকটা ম্যাথ চ্যাপ্টার আমরা এভাবে সলভ করব, বোঝা গেছে? এখন ফাইন্যান্সের ক্ষেত্রে তোমরা কোথায় বেশি স্ট্রাগল করো জানো? সেটা হচ্ছে তোমার প্রশ্ন ধরতে পারা, প্রশ্ন ধরতে পারা। এটা সব থেকে বেশি স্ট্রাগল ফেস করি আমরা কমার্সের স্টুডেন্টরা, মেনলি প্রশ্ন ধরতে পারা। এখন তুমি তো সব সূত্র তোমার মুখস্থ, তুমি সব কিছু পারো, সুন্দর মতো ম্যাথ অ্যাপ্লাই করতে পারো, সূত্র অ্যাপ্লাই করে করে, কিন্তু তুমি বুঝতে পারো না প্রশ্ন পড়ে এটা কি আদৌ ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের যেই সূত্রটা ওইটা অ্যাপ্লাই হবে, নাকি এটা বর্তমান মূল্য নির্ণয়ের সূত্রটা অ্যাপ্লাই হবে, এটা কি নর্মাল সূত্র হবে নাকি এটা চক্রবৃদ্ধি সূত্র হবে। তো এটা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি প্রশ্ন পড়া। প্রশ্ন পড়ে প্রশ্নের কিছু কিছু সিমটমস আছে, যেমন চক্রবৃদ্ধির ক্ষেত্রে বলে যে একাধিকবার, মাসে একাধিকবার, মাসে একাধিকবার চক্রবৃদ্ধি মানে কি তোমার মাসে 12 বার করে চক্রবৃদ্ধি হচ্ছে। হ্যাঁ, তো চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ থাকলে যে চক্রবৃদ্ধির সূত্র ইউজ হবে এরকম না। তো এটার জন্য তোমার বারবার প্রশ্ন প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়তে হবে, অ্যাপ্লাই দেখতে হবে, প্রশ্ন পড়তে হবে, অ্যাপ্লাই দেখতে হবে। তো যতবার তুমি প্রশ্ন পড়বা, প্রশ্নের টাইপ বুঝবা, প্রশ্নে কোন ধরনের শব্দ প্রয়োগ করা আছে এটা বুঝবা, তত তোমার মানে ওই যে তোমার ধারণাটা বৃদ্ধি পাবে, বোঝা গেছে? তারপরে দেখো থিওরি রিলেটেড চ্যাপ্টার। এখন থিওরি রিলেটেড চ্যাপ্টার তো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা চ্যাপ্টার তো তোমার দরকার নাই ভাই। এখন দেখো এই 4টা চ্যাপ্টারের মধ্যে আমি যে কাজটা করতাম, ম্যাথ রিলেটেড চ্যাপ্টারের মধ্যে 3 4 সব থেকে ইজি এবং শিওর শর্ট, মানে ঝুঁকি অনিশ্চয়তা থেকে 2 বা 3 টাইপের ম্যাথ আসে। হ্যাঁ, 2 বা 3 টাইপের ম্যাথ আসে, ক্যাপিটাল বাজেটিং এর সূত্র আসে বা রিস্ক ফ্রি রেট তোমার কি এটা আসে। তো এই যে 3 আর 4 নাম্বার চ্যাপ্টার থেকে কিন্তু খুব ইজি, এই দুটো আমি আগে টার্গেট করতাম, দুটা আমার ম্যাথ শেষ। তারপর হচ্ছে মূলধন ব্যয় টার্গেট করতাম 3টা, আমি ম্যাথ থেকে টার্গেট করতাম 4টা চ্যাপ্টারের মধ্যে আমি 3টা অ্যাটলিস্ট অ্যান্সার করব। তো 3টা অ্যান্সার করলে 30-এর মধ্যে দেখা যেত, নর্মালি 30-এর মধ্যে 28 প্লাস আমি মার্ক পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তারপর আমার বাকি থাকলো কয়টা? আমি যদি 3টা অ্যান্সার করে ফেলি বাকি থাকলো 4টা। তো 4টার জন্য কি আমি 1 2 3 4 5 6 7 8 9টা চ্যাপ্টার পড়বো? জীবনেও না। তো দেখো আমি যে কাজটা করতাম এটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি, তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। এমসিকিউ রিলেটেড চ্যাপ্টারের জন্য আমি পড়তাম, মানে জাস্ট এমসিকিউ প্রিপারেশন, এখান থেকে আমি সিকিউ ধরবো না, অ্যান্সার করবো না, তো ওটার প্রিপারেশন জাস্ট এমসিকিউ বেসড হতো। হ্যাঁ, তো এমসিকিউ রিলেটেড চ্যাপ্টারের জন্য চ্যাপ্টার 1, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 10, চ্যাপ্টার 12 আমি রাখতাম। আর সিকিউ এর জন্য আমি কি করতাম? 2 7 9 11 13। এখন 13 এর মধ্যে কিছু কিছু এই 5টা চ্যাপ্টারের মধ্যে 3টা চ্যাপ্টার থাকতো যেটা থেকে সৃজনশীল আসলে আমি মাস্ট অ্যান্সার করতাম, বাকি 2টা চ্যাপ্টার থাকতো ব্যাকআপ। যেমন চ্যাপ্টার 13 কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা কোয়েশ্চেন নর্মালি থাকে, যেমন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, এটা থেকে মাস থাকে, এটা একটা টাইপ, ঠিক আছে? তো এটা থেকে আমি মাস সিকিউ দিতাম যদি আসতো, এবং এটা থেকে কোয়েশ্চেন আসে, বোঝা গেছে? তো এখান থেকে তুমি 5টা চ্যাপ্টার পড়ে যাবা, 2টা রাখবা ব্যাকআপের জন্য আর 3টা রাখবা শিওর শর্ট কোপ দেওয়ার জন্য, বুঝছো? আর ওই 2টা ব্যাকআপ রাখবা যেন যদি বাই এনি চান্স কোয়েশ্চেন এসে পড়ে যেন তুমি ট্যাকেল দিতে পারো। ওকে, তো আমার পার্সোনাল স্ট্র্যাটেজি ছিল এটা। থিওরি রিলেটেড চ্যাপ্টারের জন্য আমি জাস্ট এমসিকিউর জন্য এম লেখা যেগুলো আছে ওগুলো আমি সলভ করতাম, আর যেগুলো আমি রাউন্ড করে দিছি ওগুলো আমি সিকিউর জন্য পড়তাম। ওকে, এখন আসি তুমি এমসিকিউ প্রিপারেশন নিবা কিভাবে নিবা। এমসিকিউ প্রিপারেশনের জন্য ফার্স্ট স্টেপ হবে যে হাইলাইটেড পার্ট অফ টেক্সট বুক, অর্থাৎ তোমার টেক্সট বুক তুমি এতদিন তো দাগাইছো, ঘাস কাটনি তো বসে বসে, তো তোমার যে টেক্সট বুকে তুমি দাগায় দাগায় পড়ছো ওইটা হাইলাইট করো। ওই হাইলাইটেড পার্টটা একটা প্রথমে চোখ বুলাও, চোখ বুলানোর পর তুমি কি করবা? বোর্ড এমসিকিউ সলভ করবা। সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কী হবে? তোমার টপ স্কুলের যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ কোশ্চেনটা আছে, টপ 10টা স্কুলের শীর্ষস্থানীয় 10টা স্কুলের কোশ্চেন তুমি সলভ করে যাবা। এখন তোমার চোখে যে 10টা টপ স্কুল ওটা তুমি সলভ করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো টপ স্কুলের কিন্তু কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের একটু পার্থক্য থাকে। তো তুমি যদি এই 3টে স্টেপে এমসিকিউ প্রিপারেশন নাও তাহলে তোমার এমসিকিউ ভাজা ভাজা হয়ে যাবে, তোমার মানে A+ কেউ আটকাতে পারবে না। আর আমি যে টিপসগুলো দিলাম এই টিপসগুলো যদি প্রপারলি অ্যাপ্লাই করতে পারো ইনশাল্লাহ তোমার লাস্ট মুহূর্তে এই 2টা মাস তুমি প্রিপারেশন যদি ঠিকঠাক মতো নাও তোমার A+ চলে আসবে, ইভেন 90+ মার্কও চলে আসতে পারে, ঠিক আছে?
আর এই রিলেটেড তোমার কমার্স রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে তোমরা কিন্তু আমাদের এই ডেসক্রিপশন বক্সে তোমার লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের এবং ফেসবুক গ্রুপের। আর তুমি যদি এই ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো বা ফেসবুক গ্রুপে থাকো তাহলে আমাদের পেজে মেসেজ করলেই হবে। হ্যাঁ, আর তোমাদের জন্য কিন্তু মেন্টরশিপ প্রোগ্রাম থাকছে। লাস্ট মুহূর্তে যদি মনে হয় যে ভাইয়া আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না, তোমার যদি পার্সোনাল গাইডলাইন দরকার হয় সেক্ষেত্রে কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করার সুবিধা থাকছে বা সুযোগ থাকছে, এবং তোমার যে দুর্বলতা আছে ওই ওয়াইজ আমি তোমাকে গাইড করে দিব। তো মেন্টরশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ফেসবুক পেজে মেসেজ দাও। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।